পাত্রপক্ষের সামনে গিয়ে চায়ের ট্রে ড্রাম করে ফেলে দিল মেহের। চায়ের কাপগুলো মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। গরম চা ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কোনো দিকে না চেয়েই দৌড়ে পালালো মেহের। মায়ের কোদামতো শাড়ির আঁচলে ঘুমটা টেনে চায়ের ট্রে নিয়ে ধীর পায়ে পাত্রপক্ষের সামনে এসেছিল মেহের। চোখের কোণা দিয়ে একবার সবার উপর চোখ বুলিয়ে নিল। সেখানে ফায়েজকে দেখে হঠাৎ সবকিছু থমকে গেল। হাত পা কাঁপতে শুরু করলো। সাথে হাতে থাকা চায়ের ট্রে ঠকঠক করে কাঁপছিল। হাত অবশ হয়ে আসছিল। কন্ট্রোল রাখতে পারেনি হাতের উপর। ধরাম করে চায়ের ট্রে হাত থেকে পড়ে গেল আর মেহের ছুটে পালালো। সবাই বিষয়টি নিয়ে যখন বেশ হতভম্ব, তখন ফায়েজ বাঁকা হাসি দিয়ে বলল, আমরা কিছুই মনে করিনি, বুঝতে পারছি নার্ভাসনেস থেকে এমন হয়েছে, ইটস ওকে। ফায়েজের মা প্রথমে বিচলিত হলেও ছেলের পছন্দ, তার উপর মেয়েটিকে তারও পছন্দ হয়েছে। দেখতে খুবই সুন্দরী আর শান্তমনা লাগছে। তার ছেলের জন্য এমন সুন্দরী, শান্ত, ভদ্র, নর্ম মেয়ে চেয়েছেন, যে কিনা তার অগোছালো ছেলের জীবনটা সাজিয়ে দিতে পারবে। ফায়েজ তার মা বাবার সাথে মেহেরকে দেখতে এসেছে। ফায়েজের মা ফাহমিদা খান মেহেরের বাবা মাহমুদ জামানের উদ্দেশ্যে বললেন, আপনার মেয়ে মাশাআল্লাহ আমাদের খুব পছন্দ হয়েছে। সামনের সপ্তাহেই আমরা ওকে ঘরে তুলতে চাই। আমার মেয়ে লন্ডনে পড়াশোনা করে, ওখানেই থাকে। আমি আর ওর বাবা সেখানেই মেয়ের সাথে থাকি। মেয়ে আসতে পারেনি, একা আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ছেলের বউকে ঘরে তুলতে চাই। আমাদের লন্ডনে ফিরতে হবে। মেহেরের বাবার মুখে স্বস্তির হাসি ফুটে। তিনি মেয়েকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন না, তাই বললেন, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যেমনটা চান। মেহেরের মা বিয়ের কথা পাকা হওয়ার মিষ্টি খেতে দিলেন। ফায়েজের বাবা সাফায়েত নওয়াজ খানের কিছুটা আপত্তি থাকলেও ছেলের ইচ্ছের জন্য তিনিও সায় দিলেন। অপরদিকে মেহের রুমে গিয়ে দরজা লক করে বেডে বসে আছে। এসি রুমে নেমে ঘেমে যাচ্ছে, সারা শরীর তরতর করে কাঁপছে। তারপর ডুকরে কেঁদে উঠল, তারপর চিৎকার করছে, কেন কেন এত বছর পর আবারও কেন? আমি তো আর কখনোই ওনার মুখোমুখি হতে চাইনি। আমি ওনার থেকে পালিয়ে বেরিয়েছি, তবে কেন আবার আমার জীবনে ফিরে এসেছে? আমি রোজ খোদার কাছে প্রার্থনা করেছি আমি যেন কখনোই ওনার মুখোমুখি না হই। তবে কেন খোদা, আমি অন্যায় করেছি তোমার কাছে? কেন আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? তখনই দরজায় নখ পড়ল। মেহেরের শরীর কাঁপছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে? মেহেরের ছোট বোন মিহু বলল, আপু আমি। দরজা খুলো। মেহের তাড়াতাড়ি করে চোখের পানি মুছে দরজা খুলে দিল। মিহু হাসি হাসি মুখে ভিতরে ঢুকে মেহেরকে জড়িয়ে ধরল। আপি, ওদের তোকে পছন্দ হয়েছে। সামনের সপ্তাহে বিয়ে, আমার আপির বিয়ে। জিজুকে আমার খুব পছন্দ হয়েছে, দেখতে একদম হিরোদের মতো। মেহেরের কানে একটা কথাই বাজছে, সামনের সপ্তাহে বিয়ে। মেহেরের বুক কেঁপে উঠল, কেমন অস্থির লাগছে। তারপর বোনকে জড়িয়ে কেঁদে দিল। আপি, কাঁদছো কেন? কেঁদো না, দেখো তুমি খুব সুখী হবে। অতীত মুছে ফেলো। মেহের চোখের পানি মুছে মায়ের গড়ে গেল। মেহেরের মা মরিয়ম বেগম মেয়েকে দেখে কপালে চুমুকান। মেহের কিছুটা রেগে বলে, মা, আমি এই বিয়ে করতে পারবো না, বাবাকে বলে দাও। কি হয়েছে মেহের? আর তুই ভালো করেই জানিস আমি তোর বাবার মুখের ওপর কথা বলতে পারবো না। কখনো যদি বলতে পারতে, আফসোস, আমার জীবনটা নষ্ট হওয়া থেকে বেঁচে যেত। মেহের, কি বলছিস তুই? ভালো ঘরে তোর বিয়ে হচ্ছে, সমস্যা কি? মা, আমি বিয়ে করতে চাই না। সবেমাত্র তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করিনি এখনো। সেটা পরেও করতে পারবি। আমি চাই না, আমি বিয়ে কোনোদিনই করতে চাই না। আমি পড়াশোনা শেষ করে একটা জব নিয়ে নিজের মতো জীবনযাপন করতে চাই, একটু শান্তি চাই। মেহের, তুই তোর বাবার শরীরের কন্ডিশন জানিস। তোর বাবা খোঁজ নিয়েছে, ছেলের পরিবার খুবই ভালো। ছেলেও মাশাল্লাহ, তোর বাবা সবটা বুঝেই সিদ্ধান্ত নিয়েছে। বাবা তো সব সিদ্ধান্ত বুঝেই নেয়, এত বোঝার পরও আমার আজ এই অবস্থা। মেহের কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটা একটা অতীত ধরে বসে আছে। অতীত নিয়ে পড়ে থাকলে তো জীবন চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফায়াজ নওয়াজ খান নাইট ক্লাবে বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছে, জুড়ে মিউজিক বাজছে, ছেলেমেয়েরা ডান্স করছে, আর ফায়াজ মদ গিলছে। এ তার রোজকার কাজ। সব কিছু বাদ দিতে পারলেও নাইট ক্লাবে বসে বসে মদ খাওয়া সে বাদ দিতে পারবে না। মেয়েরা তার আশেপাশে ঘুরঘুর করছে, দূর থেকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, আর তা দেখে ফায়াজ হাসছে। তখনই তার ফোন বেজে উঠল।
কিছুটা বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ফায়াজ কিছুটা আন্দাজ করতে পারছে কে হতে পারে, তাই একটু বাহিরের দিকে গেল। কিছু বলার না থাকলে ফোন রাখুন। আমি মেহের। মেহের মেহের মেহের, উফ, মেহের ফোন করেছে আমায়, এখনো নাম্বারটা ভুলোনি? কি চান আপনি? কি চাই? ফায়াজ নওয়াজ খান কি চায়? আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই। তুমি তো জানো তোমাকে বিয়ে করার স্বপ্ন আমার কতদিনের। শুধু আমার কেন, তোমারও তো, তাই না? তোমার ফ্যামিলিও সেটা চায়। কেন তোমাকে বলেনি? মেহের, কেন তো ভাবছো? সামনে তোমার বিয়ে, রাত জাগা তোমার একদম উচিত নয়। সো ঘুমাও, গুড নাইট। আর হ্যাঁ, যদি ভুল করো বিয়েটা ভাঙার চেষ্টা করো, তবে ভালো হবে না। তুমি জানো আমি কি করতে পারি? তোমার এই ভুলের তোমার পরিবার না ধ্বংস হয়ে যায়। ওনাদের আমি ইনভলভ করতে চাই না। আমাকে বাধ্য করো না, নয়তো সবাই এই আগুনে জ্বলবে। মেহের ফোন রেখে দিল। ও কি করবে বুঝতে পারছে না। আর ফায়াজ ওর কাছে কি চায় কিছুই বুঝতে পারছে না। কাকে বলবে, কে বুঝবে? ফায়াজ হাসছে। ফায়াজ হু হু করে হাসছে, শান্তির হাসি। ফায়াজ, তুই কি করছিস এসব? এসব করে তুই কি পাবি? ফায়াজের বন্ধু ইমরুল বলল, কি করছি? বিয়ে করছি। তোর বন্ধু বিয়ে করছে, তোর তো খুশি হওয়ার কথা। খুশি হতাম যদি মেয়ে মেহের না হতো। আমি তোকে চিনি, তুই কোনো ভয়ঙ্কর খেলা খেলছিস। ছেড়ে দে এসব, অন্য কাউকে বিয়ে করে ভালো থাক। ভালো থাকার জন্যই তো বিয়ে করছি। তোর মনে কি চলছে বলতো? অন্যকে জ্বালাতে গিয়ে আবার নিজে চলে যাস না। ভালোবাসে তো অনেক আগেই হেরে বসে আছি, কিন্তু গ্রিনার খেলায় হারবো না। গ্রিনার খেলায় জিতবে শুধু ফায়াজ নওয়াজ খান। প্রত্যেকের লাভ স্টোরি এন্ডিং হ্যাপি অর স্যাড হয়, কিন্তু আমার লাভ স্টোরি, ফায়াজ নওয়াজের লাভ স্টোরি একটু ডিফারেন্ট হবে। হ্যাপি অর স্যাড ফ্যাক্ট নয়। এখানে কোনো মজনু থাকবে না, কিন্তু লায়লা অবশ্যই থাকবে। আর তার পরিণতি খুব ভয়াবহ হবে। আর কি বলছিলি, জ্বলে যাব? যতটুকু জ্বলার জ্বলে গিয়েছি, নতুন করে আর জ্বলবো না। অনলি জ্বালাবো, কিন্তু চাই করব না। মেহের জানে ওর জন্য কি অপেক্ষা করছে। ও হিংস্র বাঘের মুখে পড়তে যাচ্ছে, যার শিকার শুধু মেহের। ওর ইচ্ছে করছে মরে যেতে। বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে, কিন্তু মেহের কিছুতেই বিয়েটা ভাঙতে পারছে না। কি করে ভাঙবে, কি বলবে, আর কেই বা শুনবে? মেহের ফুলে ঘেরা বিছানায় বসে আছে। ওর দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরেছে, তাই শ্বাস নিতে পারছে না। অক্সিজেনের অনেক অভাব। ফুলের ঘ্রাণও ওর কাছে বিশ্রী লাগছে, বিষাক্ত লাগছে। বিছানা থেকে নেমে মা তার উন্নাটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে আয়নার সামনে গিয়ে সব গয়না খুলে ফেললো। তারপর জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। এই গয়নাগুলো হয়তো ওর গলা চেপে ধরছিল, তাই নিঃশ্বাস নিতে পারেনি। কিন্তু এখনও আগের মতোই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই দৌড়ে বারান্দায় চলে গেল খোলা হওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। বারান্দায় দক্ষিণা বাতাস হুড় করে বইছে। মেহের চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করে নিঃশ্বাস নিচ্ছে। কিছুটা ভালো লাগছে এখন। ফায়াজ ড্রিঙ্ক করে দুলতে দুলতে রুমে ঢুকলো। পুরো ঘর জুড়ে ফুল আর ফুল। ফায়াজ চোখ বড় বড় করে তাকালো। না, ভুল নয়, ঠিকই দেখছে। ওর মনে হচ্ছে নেশা বেশি হওয়ার কারণে কোনো ফুলের বাগানে ঢুকে পড়েছে। তারপরই মনে হলো, ও, আমি তো বিয়ে করেছি, আজ আমার বাসর, তাই এত ফুল। ফায়াজ একটা ফুল ছিঁড়ে নাকের কাছে নিয়ে গ্রান নিচ্ছে আর বলছে, কি সুন্দর গ্রান। তা আমার বউ কই? বাসর আমি কার সাথে করব? ফায়াজ বেডে কাউকে দেখতে পেল না, না পুরো রুমে। বারান্দায় গিয়ে দেখে মেহের চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। শি ইজ হেয়ার, মাই ওয়াইফ ইজ হেয়ার। মেহের ফায়াজের কথা শুনে চোখ খুলল। ফায়াজকে দেখে মেহের বুঝতে পারল ও ড্রাঙ্ক। মেহেরের এই বিয়ে সম্পর্ক ফায়াজকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা ঝেড়ে ফেলেছে। সব কিছু কুদার হাতে ছেড়ে দিয়েছে। ফায়াজ মেহেরের দিকে এগিয়ে বলল, আমি তো ভেবেছিলাম তুমি পালিয়েছো, ভয় পেয়ে পালিয়েছো। আমি পালাবো না ফায়াজ, আমি তোমার সাথেই থাকবো যতদিন তুমি চাও। আমি দেখতে চাই তুমি কি করো, কি চাও। মেহের মনে মনে বলছে। মেহের কোনো কথা বলছে না দেখে ফায়াজের প্রচুর রাগ হচ্ছে। ও মেহেরের একদম কাছে চলে গেল। মেহের বারান্দার রেলিং এসে দাঁড়িয়েছিল। ফায়াজ ওর খুব কাছে চলে যাওয়ায় ও পিছনের দিকে কিছুটা হেলে দাঁড়ালো। কুলা বারান্দায় পড়ে যাওয়ায় রিক্স আছে, তাই সরে যেতে চাইল। আর তখনই ফায়াজ দুহাত রেলিংয়ের দুপাশে রাখলো। ফায়াজ ওর সাথে মিশে গেছে। ওর উষ্ণ নিঃশ্বাস ওর মুখে পড়ছে, সাথে মদের তীব্র বাজে গন্ধটাও। মেহেরের গন্ধটা সহ্য হচ্ছে না, বমি পাচ্ছে। ফাক্তু, ফায়াজ সরুন, আপনার মুখ থেকে বাজে গন্ধ বের হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বাজে গন্ধ?
কি বলছো? তুমি ভুল বলছো। এটা মোটেও বাজে গন্ধ না। ওয়েট, তোমার ধারণা পাল্টে দিচ্ছি। ফায়াজ মেহেরের মুখের আরও কাছে চলে গেল আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এবার আর মেহেরের সহ্য হলো না। একদমই নিঃশ্বাস নিতে পারছে না। পেটের ভিতর সব কিছু দোলা পাকিয়ে যাচ্ছে। মেহের ফায়েজকে হালকা করে ধাক্কা দিয়ে সরে যায় আর জোরে জোরে শ্বাস নেয়। ফায়েজকে ধাক্কা দেওয়ার ফায়েজ রেগে যায়। মেহেরকে ওয়ালের সাথে চেপে ধরে। মেহের এবার কিছুটা ভয় পেয়ে যায়। ফায়েজকে দেখে এখন আর নেশাগ্রস্ত মনে হচ্ছে না। ফায়েজ চোখ মুখ শক্ত করে মেহেরকে বলল, তুই আমাকে ধাক্কা মারিস? ফাওয়াজকে? তোর সাহস তো কম নয়। এ তো সাহস হয়েছে তোর? মদের গন্ধ খুব বিশ্রী না? তোকে আজ এই গন্ধই খাওয়াবো। ফায়াজ মেহেরের দুহাত নিচের এক হাত দিয়ে চেপে ধরল আর অন্য হাতে মেহেরের নাক চেপে ধরল। ফলে মেহের শ্বাস নেওয়ার জন্য হা করল। তারপর নিজের টুট দিয়ে ওর টুটে রেখে জুড়ে জুড়ে ফু দিচ্ছে। মেহের শ্বাস নিতে পারছে না, তার উপর এমন বিশ্রী গন্ধ। মেহের চুটার জন্য ছটফট করছে। ফায়াজ মেহেরের টুট ছেড়ে গলায় মুখ ডুবালো, কিন্তু এবার আর ফায়াজের কোনো রেসপন্স পাচ্ছে না। মেহেরের হাতও হালকা লাগছে। মেহের ফায়াজের মাথা তুলে দেখে ও ঘুমিয়ে পড়েছে। ওকে টেনে নিয়ে বিছানায় শুয়ে দিল। গায়ে চাদর টেনে দিয়ে আলতো করে ওর গাল ছুঁয়ে দিল। তারপর কাঁদতে লাগলো। ফায়াজ কেন এমন করছেন? কেন নিজের সাথে নিজে খেলছেন? ফায়াজের ঘুম ভাঙতেই নিজেকে ফুলের বিছানা আবিষ্কার করলো। তারপর উঠে বসতেই মেহেরের দিকে চোখ যায়। মেহের ওর পাশেই বেডে ডেলান দিয়ে বসে বসে ঘুমাচ্ছে। লাল শাড়ি, মুখের মেকআপ নষ্ট হয়ে গেছে, লিপস্টিক লেটকে আছে টুটের চারপাশে, কিন্তু চেহারার একটা আভা ফুটে উঠেছে। কি পবিত্র লাগছে, একদম বাচ্চাদের মতো। ফায়াজের ইচ্ছে করছে ওর গাল আলতো করে ছুঁয়ে দিতে, কিন্তু পরখ করে নিজেকে দমিয়ে রাখলো আর মনে মনে বলছে, ফায়াজ ও দেখতেই নিষ্পাপ, ওর ভিতরটা কুলুষিত। ও তোর চেয়েও জঘন্য। ও একটা প্রতারক। তাই ওর এই মাসুম চেহারা দেখে ফেঁসে যাস না। ওর এই চেহারার আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। ওর এই মায়াময় চেহারা কতজনের জন্য কাল হয়েছে তার হিসেব হয়তো ও নিজেও রাখেনি। ফায়াজ ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মেহের নিচে পড়ে গেল। কাঁচা ঘুম ভাঙার কারণে কিছু বুঝতে পারছে না। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলো ও মেঝেতে। তারপর বেডের দিকে চেয়ে দেখলো ফায়াজ ওর দিকে রাগে দৃষ্টি দিয়ে চেয়ে আছে। নবজাতির মতো ঘুমাচ্ছে কেন? কয়টা বাজে খেয়াল আছে? এখন কি আমাকে তোমাকে ডেকে তুলতে হবে? যত সব। মেহের কিছু না বলে হাত ডলতে ডলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? মেহের চোখ বড় বড় করে ফায়াজের দিকে তাকালো। কি আশ্চর্য ছেলে, ঘুম থেকে উঠে মানুষ কই যায় আর দেখছে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি, তবুও জিজ্ঞেস করছে। ফায়াজ উঠে মেহেরের কাছে গিয়ে বলল, এটা আমার ওয়াশরুম, এখন আমার যাওয়ার টাইম। আগে আমি ফ্রেশ হব, তারপর তুমি লাইনে থাকো। ফায়াজ ওয়াশরুমে চলে গেল। মেহের অগত্যা দাঁড়িয়ে রইল। ওয়াশরুমের ভিতর থেকে পানির আওয়াজ হচ্ছে। 30 মিনিট হয়ে গেল, কিন্তু তার বের হওয়ার নাম নেই। মেহের বিরক্ত হয়ে জামা কাপড় নিয়ে বসে আছে আর মনে মনে গালাগাল করছে। একটা ছেলে ফ্রেশ হতে এত সময় লাগে? কয়দিন গোসল করেনি আল্লাহ জানে। 10 দিনের গোসল একদিনে করেছে। মেহের ফ্রেশ হয়ে হালকা পেস্ট কালার শাড়ি পরে কোনো সাজগোজ ছাড়াই নিচে গেল। মেহের নিচে যেতেই ওর শাশুড়ি হাসি মুখে এগিয়ে এলো। তারপর নাস্তা করতে বসালো। মেহেরের পাশে ফায়াজ এসে বসে নাস্তা করতে শুরু করলো। সার্ভেন্টরা মেহেরকে খাবার সার্ভ করছে। মেহেরের খুব ক্ষুধা পেয়েছে, তাই দ্রুত টুস্টে একটা কামড় দিতেই ফাহমিদা খান বলল, মেহের, তুমি সাজগোজ করনি কেন? নতুন বউ তুমি, সাজগোজ না করলে মানায় না। তাছাড়া কিছুক্ষণ পর মেহমানরা আসবে তোমাকে দেখতে। গলায় হাতে কানে কিছু পরে নিও, নয়তো নানান কথা বলবে। কি করবে? এতদিন বিধবার বেশি ছিলে, অভ্যস্ত হয়ে গেছো। ও হয়তো ভুলে গেছে গতকাল ওর বিয়ে হয়েছে, ও এখন আর বিধবা নয়। বলেই পৈশাচিক হাসি দিল। মেহেরের কাবার গলা আটকে গেল। চলচল চোখে ফায়াজের দিকে চেয়ে আছে। এভাবে বলতে পারলে? ফায়াজ, বড় হয়েছো ঠিকই, কিন্তু মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই হয়নি। কখন কোথায় কি বলতে হয় শিখোনি? সরি মম, সরি মেহের। কি সমস্যা ফায়াজ? কি সমস্যা? কি করেছি আমি মম? কি করছো জানো না? মেহেরকে ওসব বলার কারণ কি? মম, সরি তো বলেছি। সরি কোনো ফ্যাক্ট না। তুমি এভাবে কেন বললে? তুমি তো জেনে শুনেই মেহেরকে বিয়ে করার জন্য পাগল হয়েছো। আমরা আপত্তি করিনি। এ নিয়ে তোমার সমস্যা থাকলে আগেই বলতে পারতে। কিন্তু এভাবে একটা মেয়েকে অপমান করা, কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। ওর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও নাখোশ।
ওর খেয়াল রাখো। ওকে মম, সরি। তুমি কখনোই আর এসব বলে ওকে হার্ট করবে না, মনে থাকে জানো। আমি তোমাকে সুখী দেখতে চাই, মন দিয়ে সংসারটা করো। ওকে মম। ফায়াজ মাকে খুব ভালোবাসে, তাই চুপচাপ সব মেনে নিল। ফায়াজ রাগে কোচকোচ করতে করতে নিজের রুমে চলে গেল। মেহের ফোন নিয়ে কিছু একটা করছিল, তখনই ফায়াজ ওকে টেনে তুলে দুবাহু চেপে বলে, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই কি প্রমাণ করতে চাস? চেহারা দুঃখী ভাবেন সবাইকে এটা জানাতে চাস তোর সাথে আমার সম্পর্ক ভালো না? মেহের বয়ে চুপসে আছে, কথা বলছে না। তা দেখে ফায়াজের আরও রাগ বেড়ে গেল। স্পিক আপ ডেমিট। না, আমি তাহলে আগের স্বামীকে খেয়েছিস, এখন আমাকে খেয়ে আবার বিধবা হতে চাস? ফায়াজের কথাটা মেহেরের বুকে কাটার মতো বিঁধল। মনে হচ্ছে হাজারো ছুরি দিয়ে হৃদয়টাকে কেউ ছিন্ন ভিন্ন করে দিল। এবার আর চোখের পানি আটকাতে পারলো না। নো নো, একদম না, চোখে নো পানি। এগুলো তুলে রাখো ভবিষ্যতের জন্য। এখন যাও, সাজগোজ করে নাও। আমরা ছোটো লোক নই, মেহমানদের কাছে নাক কাটবে সেটা মেনে নেব না। আর শুনো, মুখে হাসি ফুটিয়ে রাখবে সবসময়। মেহের চোখের পানি মুছিয়ে আয়নার সামনে গিয়ে বসলো। তারপর কাঁপা কাঁপা হাতে লিপস্টিক তুলে নিল। ওর হাত কাঁপছে। গত 3 বছর ধরে নিজের হাতে সাজেনি, লিপস্টিকও ছুঁয়ে দেখিনি। বিয়ের দিন পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়েছিল, যদিও ইচ্ছে ছিল না, কিন্তু বিয়ে বলে কথা। মেহের কাঁপা কাঁপা হাতে টুটে লিপস্টিক দিচ্ছে, যা ফায়েজের চোখ এড়ায়নি। মেহের কানে ঝুমকো, গলায় চেইন, 2 হাতে চুড়ি, আংটি, টুটে লিপস্টিক, চোখে কাজল, কপালে ছোটো একটা চিপ, চুলে খোপা করে নিজেকে পরিপাটি করে নিল। তারপর ফায়েজের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। ফায়েজের চোখ আটকে গেছে মেহেরের দিকে। এই হালকা সাজেও মেয়েটাকে অপসরা লাগছে। ফায়েজ মেহেরের চারিদিকে হেঁটে বলল, ঠিকঠাক। তবে কি জানো, যার ভিতরটা নোংরা সে বাইরে যতই সুন্দরী হোক না কেন, সে প্রকৃত সুন্দরী নয়, যেমন তুমি। মেহের চুপচাপ ফায়েজের অপমান হজম করে নিল। তারপর মেহের, আরে ভাবি, তুমি তো খুব সুন্দর। উফ, এখন দুঃখ হচ্ছে কেন যে আসলাম না। ভাইয়া, তুই এই পরিটাকে কই পাইলি? ফায়েজের বোন ফাইজা ভিডিও কলে ভাই ভাবির সাথে কথা বলছে। ফায়েজ বলল, ওই খালি ভাবি ভাবি করছিস কেন? আমাকে দেখিস না? আমি কম কিসে? আমার মতো 2-4টে হ্যান্ডসাম ছেলে দেখাতে পারলে। হয়েছে ভাই, আর নিজের প্রশংসা করে ইমেজ বাড়াতে হবে না। আয়নার সামনে গিয়ে দাঁড়া, তাহলে আস্ত হনুমান দেখতে পাবি। ওই জঙ্গলি, লন্ডন থেকে অনেক ভাব বেড়েছে তাই না? সামনে ফকিন্নি। আসছি 2 মাস পর পরীক্ষা শেষ করে। এখন যা, আমি ভাবির সাথে একা কথা বলবো। কি কথা বলবি? নিশ্চয়ই তো সুনাম করব না, তোর বদনাম করব। ভাবি, আমি তো তোমার দিক থেকে চোখই ফেরাতে পারছি না। এই জন্য ভাইয়া এত পাগল হয়ে পড়ছিল তোমাকে বিয়ে করার জন্য। আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলি, ভাইয়ের প্রতি একটু কেয়ার রেখো। রাগী জেদি হলেও মনটা অনেক ভালো। একটা অতীত ভাইয়াকে ভেঙে দিয়েছে, বদলে দিয়েছে। ভাইয়া যদি তোমার সাথে রাগারাগি করে, একটু সহ্য করো। ভাইয়ার সাথে একটু মানিয়ে নিও প্লিজ, এটা আমার অনুরোধ। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। ভাবি, কি হলো? তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তোমার ননদ, আমি তোমাকে তুমি করে বলছি, আর তুমি আপনি। কি লজ্জা, কি লজ্জা। ঠিক আছে, আমি তুমি করেই বলবো। ওদের মধ্যে অনেকক্ষণ কথা হলো। ফাইজা মেয়েটা অনেক ভালো, মেহেরের খুব পছন্দ হয়েছে। বাসায় বিভিন্ন মেহমান এলো। কেউ কেউ মেহেরের প্রশংসা করলো, আবার কেউ কেউ কুদ ধরতে ব্যস্ত। ডিনার শেষে মেহেরের শাশুড়ি মা মেহেরকে নিজের করে নিয়ে গেল। মেহেরকে বসিয়ে দরজা লক করে দিল। মেহের বুঝতে পারছে উনি ইম্পর্টেন্ট কিছু বলবে। ফাহমিদা খান মেহেরের পাশে বসে ইতস্ত করছে, কিভাবে কি শুরু করবে বুঝতে পারছে না। তাই দেখে মেহের বলল, মা, আপনি কিছু বলতে চাইছেন? মা হিসেবে মেয়েকে নিঃসংকোচে বলতে পারেন। দেখো মা, তুমি এখন এই বাড়ির বউ। এটা এখন তোমার বাড়ি, তোমার সংসার। তোমাকে আপন ভেবে, নিজের মেয়ে ভেবে কিছু কথা বলছি। হ্যাঁ বলুন। কথাটা ফায়াজকে নিয়ে। ও ছোট থেকে রাগী, সাইকো, ও যেদিন নির্দয় একটা ছেলে। কারোর প্রতি মায়া মমতা নেই, যা চেয়েছে তাই পেয়েছে, না পেলে আদায় করে নিছে। ও তোমার স্বামী, ওর সব কিছু জানার অধিকার তোমার আছে। একটা মেয়েকে পছন্দ করতো, কিন্তু মেয়েটা ওকে ঠকিয়েছে, আর ও এটা মেনে নিতে পারেনি। তাই নিজেকে সামলাতে পারেনি, নষ্ট করে দিয়েছে নিজেকে। মদ নেশায় নিজেকে জড়িয়ে ফেলছে, স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে চলে গেছে। কখন কি করে বলা মুশকিল। বেপরোয়া হয়ে উঠেছে।
আমরা অনেক চেষ্টা করেছি ওকে শোধরানোর, বিয়ে দিতেও চেয়েছি, কিন্তু কিছুতেই রাজি হয়নি। তারপর একদিন তোমার কথা বলল, আমরা আশার আলো দেখতে পেলাম। তোমাকে দেখেও মনে হয়েছে তুমি আমার ছেলেটাকে শোধরাতে পারবে, সুখী করতে পারবে। তোমাকে সকালে দেখে আর নাস্তার টেবিলে ওর কথা শুনে বুঝতে পেরেছি ও তোমার সাথে ভালো ব্যবহার করেনি। এই জন্য আমি মা হয়ে ওর পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। মা এসব কি বলছেন? ক্ষমা কেন চাইছেন? উনি আমার সাথে খারাপ ব্যবহার করেনি, সত্যি বলছি। আমি জানি ওকে, আমি তো ওর মা। তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো ওর সাথে, ও যেন ওর অতীত ভুলে নতুন জীবন শুরু করতে পারে সে চেষ্টা করো। হাল ছেড়ে দিও না মা। মেয়েদের অনেক শক্তি, মেয়েরা চাইলে অনেক অসাধ্য সাধন করতে পারে। আমরা আগামীকাল চলে যাচ্ছি, তাই সব কিছু তোমাকে বলে দিলাম। এখন থেকে তোমাকে একাই সামলাতে হবে, আর কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় জানাবে। জি আচ্ছা, দোয়া করবেন আমাকে। দোয়া করি তোমাদের জুড়ে অক্ষয় হোক, সুখী হও, ভালো থাকো। এই শাড়িগুলো তোমার জন্য কিনেছি, আমি নিজে পছন্দ করে কিনেছি। আর এই গয়নাগুলো আমাদের বংশের, আজ থেকে এগুলো তোমার, না করবে না, এগুলো আমার দোয়া। মেহের হাসি মুখে এসব গ্রহণ করলো। তারপর সালাম করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে সব কিছু আলমারিতে গুছিয়ে রাখছে। গুছিয়ে রেখে পিছনে ঘুরতেই চমকে গেল। ফায়াজ দেয়ালে এক পা উঠিয়ে হেলান দিয়ে এক মনে মেহের দিকে চেয়ে আছে। তারপর পা ফেলে মেহেরের দিকে এগিয়ে আসছে আর আস্তে আস্তে বলছে। শাড়ি গহনা মেহেরের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। মেহের ভয় পেয়ে পিছাতে লাগলো। পিছাতে পিছাতে আলমারির সাথে মিশে গেল। ও বুঝতে পারছে না ফায়াজ কেন এমন করছে, কেন ওর দিকে এভাবে এগুচ্ছে। ভাবতে ভাবতে ফায়াজ ওর একদম কাছে চলে গেল। ফায়াজ ওর গালের উপর পড়া চুলগুলো হাত বুলাচ্ছে। ফায়াজ ওর কাছে যেতেই মেহের বিশ্রী গন্ধ পেল। মাতলা কণ্ঠে ধীরে ধীরে বলল, তোমার মনে আছে মেহের, তোমার এই চুল দেখে আমি দ্বিতীয়বার তোমার প্রেমে পড়েছিলাম। মেহের বুঝতে পারলো ফায়াজ ড্রিঙ্ক করেছে, হুঁশে নেই। আর ভাবছে ড্রিঙ্ক করলো কিভাবে, আজকে তো বাসার বাইরে যায়নি উনি। তারপর সুপার পাশে ট্রে টেবিলে চোখ যেতেই মদের বোতল গ্লাস দেখতে পেল। ফায়াজ ওর চুল সরিয়ে গালে স্লাইড করতে করতে গালের দিকে টুট এগোতেই মেহের ওকে বাধা দিল। প্লিজ সরুন, আমার ভালো লাগছে না। আপনি হুঁশে নেই, শুয়ে পড়ুন। ভালো লাগছে না? আমার চুয়া ভালো লাগছে না কেন? তোমার ফার্স্ট হাজব্যান্ড তোমাকে এর চেয়ে ভালোভাবে চুয়েছিল? তা কিভাবে চুয়েছিল আমাকে একটু বলো, আমিও শুনি। ছেলেটার কি এমন ক্ষমতা ছিল শুনি? টেল মি ফার্স্ট, কিভাবে চুয়েছিল? ফায়াজ, আজে বাজে কথা বলবে না। উনি মারা গেছেন। প্লিজ একজন মৃত মানুষকে নিয়ে এসব বলবেন না। আমাকে যা বলার বলুন। এত ভালোবাসা, একদিনে হাজব্যান্ডের জন্য এত ভালোবাসা, একদিনে কি এমন দিয়েছিল তোকে? কি এত ভালোবেসেছিল যে আমার কথা তোর কাছে বিষের মতো লাগছে? এই দাঁড়া দাঁড়া, বিয়ের আগে থেকে চেনা জানা ছিল না তো? এর আগে থেকে ছোঁয়াছুঁই চলছিল, তাই না? মেহের এবার কেঁদে দিল। ফায়াজের এই জঘন্য কথাগুলো সহ্য করতে পারছে না। ওর চরিত্র নিয়ে বাজে কথাগুলো গায়ে খুব লাগছে। ও ভাবতে পারছে না ফায়াজ ওকে এসব কি করে বলছে। ওর বাসা এতটা খারাপ। আমি কসম করে বলেছি, আমি ওনাকে বিয়ের প্রথমেই দেখেছি। মেহের কাঁদতে কাঁদতে টুট ফুলাচ্ছে। ফায়াজ এটা দেখে আরও রেগে যায়। জোরে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। তারপর চুল টেনে তুলে বলল, আরেকবার যদি টুট ফুলাস তবে আমি তোর এই টুট কেটে ফেলবো। মেহের বয়ে মুখ চেপে ধরল। চুলের গোড়ায় প্রচণ্ড ব্যথা পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। মুখ চেপে ধরে কাঁদছে। ফায়াজ চোখ মুখ শক্ত করে বলল, এত জ্বলছে এক্স হাজব্যান্ডের জন্য? এত বছর পরে ভুলতে পারিসনি? কই আমার জন্য তো জ্বলে না? আমাকে তো মনে পড়ে না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তোকে দেখলে আমার ঘৃণা হয়। তারপর চুল ছেড়ে দিয়ে আবার বোতল থেকে মদ গ্লাসে ঢালছে। মেহের দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তারপর কল ছেড়ে মন মতো কাঁদছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ল। চোখে মুখে পানি দিয়ে শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নেই। আর চোখে ফায়াজের দিকে তাকাচ্ছে। ফায়াজ এক মনে মদ গিলছে। ফায়াজ, এমন কেন করছেন? কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? কেন আমার সাথে এমন করছেন? আমি তো আপনাকে বলিনি আমাকে বিয়ে করতে। আমি তো আর এই বিয়ে করতেই চাইনি, এভাবেই জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম। তবে কেন এলেন আমার জীবনে? এসবের কোনো উত্তর নেই মেহেরের কাছে। এসব ভাবতে ভাবতেই মেহের ঘুমিয়ে পড়ল। সকালে মেহেরের ঘুম ভাঙতেই লাফিয়ে উঠল, কেননা গতকাল দেরিতে ঘুম ভাঙাতে ফায়াজ ওকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিয়েছিল। পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল অনেক। কনুইতে কিছুটা লেগে গেছে, এখনো ব্যথা আছে।
তাই নতুন করে আর ধাক্কা খেতে চায় না। কিন্তু ফায়েজকে বিছানায় পেল না। ড্রিঙ্ক করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে।